একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল। দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর, বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন না, উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং করজে হাসানা, এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে না, আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করে। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই, 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। তা আমি বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই, তা আমাকে করতে হবে, আপনি হলে আপনাকে করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি? এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে এই কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বল, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে? গ্যাপ ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমি। এবং আমি রিকোয়েস্ট করবো বিনয়ের সাথে যে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে, যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেয়া, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না হয় না। একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না। কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়। আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি, রাজনৈতিক। আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি, কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে। দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না। যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মতো ইস্যু কিন্তু তারা ঢুকাই দিচ্ছে, ঢুকায় না? উত্তরবঙ্গ জুড়ে পুরো উত্তরবঙ্গ ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, সুদী সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই ধরনের নাম লিখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। আরে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখন হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরও 30-40 বছর আগে সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান